ব্যাস ব্যাস, আর অনেক হয়েছে এসব ছবি তোলা, আর দরকার নেই আর। শৈলমা, আপনি যে আপনার জন্মতিথি উপলক্ষে আপনার ভক্তদের নিয়ে যে উৎসবের কথা ভাবলেন, সেটা কেন? সবার তো আসার অনুমতি নেই, তাহলে? অনুমতি? সন্তান মায়ের কাছে আসবে, তাতে অনুমতির কি প্রয়োজন? তাকে তো আসতেই হবে, এ তো তার ভাগ্য লিখন। তার ভাগ্যে যদি থাকে মায়ের কাছে তাকে আসতেই হবে, কেউ আটকাতে পারবে না। তবে আমার এই ভক্ত সমাগমের কথা ভাবার পেছনে এক গূঢ় কারণ আছে। কি হলো? শৈল নিজের পিঠ বাঁচাতে আবার আমার নামে কিছু বলে দেবে না তো? আচ্ছা, এই কারণেই এই উৎসবের আয়োজন, তাই তো? সে কারণ যে বড় বেদনাদায়ক। আমি স্বপ্নে দেখেছি আমার সন্তানরা কাঁদছে, তারা আমার চরণে, মায়ের চরণে তারা আশ্রয় চাইছে। তারা মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে নিজেদের চোখের জল ফেলে নিজেদের কষ্টের কথা মাকে বলতে চাইছে। আহা, কি কষ্ট, কি কষ্ট! আপনারাই বলুন, সন্তানের কষ্ট দেখে কোনো মা কি শান্তিতে থাকতে পারে? পারে না, পারে না। শৈল মিথ্যেগুলো বেশ বিশ্বাসযোগ্য ভাবে বলতে পারে। আচ্ছা, এই কারণেই এই উৎসবের আয়োজন, তাই তো? যেদিন আমি এই স্বপ্ন দেখেছি সেদিন আমি পণ করেছি, আগে আমি আমার সন্তানদের, আমার ভক্তদের কাছে ডাকবো, তাদের মুখে আমি অন্ন তুলে দেব, আমার চরণামৃতে ধুয়ে যাবে তাদের সব দুঃখ কষ্ট। তারপর আমি নিজে অন্ন জল গ্রহণ করব, তার আগে নয়। সত্যি মা, আপনার অপার দয়া। আপনি সাধারণ মানুষের জন্য এত ভাবেন। এই আবার কেমন প্রশ্ন আপনাদের? মা সন্তানের কথা চিন্তা করবেন এমন হয় নাকি? উনি তো সর্বক্ষণ ওনার ভক্তকুলের জন্য একেবারে অস্থির হয়ে থাকেন। এই দেখুন না, সামনেই তো ওনার জন্মতিথি, তাই এর থেকে ভালো কোন দিন হতে পারে ভক্ত সমাগমের জন্য? সেই জন্যই তো আপনাদের এখানে ডাকা, যাতে এই সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়তে পারে। সেটা কিন্তু আপনার अनादिं सुरादिं मखादिं भवादिं स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा जगन्मोहिनीयं तु वाग्वादिनीयं सुहृत्पोषिणी शत्रुसंहारिणीयं वचस्तयनीयं किमुच्चाटनीयं स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा यं स्वर्गदात्री पुनः कल्पवल्ली मनोजास्तु कामान्यथार्थ प्रकुर्यात्। তুমি ঠিক আছো তো গৌরী? এই কি কাণ্ড অরুন্ধতী, হ্যাঁ? কি হচ্ছে এসব? গৌরী হঠাৎ এরকম অসুস্থ হয়ে গেল কি করে? মেয়েটা কিরকম চালাক দেখেছো? একটা সরল মুখ করে শানকে বোকা বানাচ্ছে। আসলে না, ওর কিচ্ছু হয়নি। আজকে আবার একটা না অশান্তি হয়। যখনই ভাবি যে গৌরীকে একটু টাইট দেওয়া যাবে, ঠিক তখনই ঈশান যে কোথা থেকে এসে হাজির হয়ে যায় আর ওকে সেভ করে কে জানে। ও দাদু, তুমি এত চিন্তা করো না গো, আমি একদম ঠিক আছি। ডাক্তারবাবু চলুন ঘরে চলুন। চুপ!
একদম চুপ করি। তোমাকে তো আমি ফোন করেছিলাম, তখন তো তুমি আমাকে বলনি যে তোমার কি হয়েছে। কেন বলনি গৌরী? কি কি হয়েছে ওর সঙ্গে? আমায় আমায় কেউ একটু বলবে? গৌরীকে দিয়ে প্রায়শ্চিত্ত করানো হচ্ছিল। ওকে দিয়ে বাড়ি, ঘর, মন্দির সবকিছু পরিষ্কার করানো হয়েছে। আর এই সব কিছু পিসিমণি করিয়েছে। ডাক্তারবাবু, আপনি কি করছেন কি? আপনি দয়া করে রাগের মাথায় ভুল সিদ্ধান্ত নেবেন না ডাক্তারবাবু। আমি আপনার পায়ে পড়ছি। আপনি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন। আপনি এই বাড়ির ছেলে ডাক্তারবাবু। আপনি বাড়ি ছেড়ে চলে গেলে সবাই খুব কষ্ট পাবে ডাক্তারবাবু। আপনি দয়া করে যাবেন না। হ্যাঁ, শৈলমায়ের হয়তো মনে হয়েছিল আমি অন্যায় করেছি, সেই জন্য উনি আমায় শাস্তি দিয়েছিলেন। ও ডাক্তারবাবু, আপনি এরকম করবেন না। আমার শরীরটাও খারাপ হয়েছিল ঠিকই, কিন্তু আমি তো একদম ঠিক আছি ডাক্তার। চুপ! এই নিয়ে আমি তোমার সাথে আর কোনো কথা বলতে চাই না গৌরী। তুমি যখন তোমার নিজের ভালো নিজে বোঝো না, তখন সেটা আমাকেই বুঝতে হবে। আর আমি এই নিয়ে তোমার সাথে কোনো তর্ক করতে চাইছি না গৌরী। তাই মনস্থির করে ফেলেছি, অনেক দিন ধরে আমি এই সমস্ত কিছু সহ্য করে যাচ্ছি, কিন্তু আমার সহ্যের সীমা পার হয়ে গেছে গৌরী। গৌরী, গৌরী, প্রতিদিন এই বাড়িতে তোমায় কিছু না কিছু একটা পরীক্ষা দিয়ে এটা প্রমাণ করতে হয় যে তুমি নাকি এ বাড়ির যোগ্য বউ। এসব কি গৌরী? আরে আমরা তো সেই পুরোনো দিনে পড়ে নেই, যেখানে দিনের পর দিন বইয়ের ওপর অত্যাচার হবে আর আমাদের সেটা মুখ বুজে সহ্য করতে হবে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আপনি ভুল বুঝছেন। আপনি আমার গৌরী, আমি এই নিয়ে আর কোনো কথা শুনতে চাই না। ব্যাগ গোছাও। মাগো, মাগো, এ কি হলো মা? ডাক্তারবাবু এত রেগে গেছেন, ওনাকে যে শান্ত করা যাচ্ছে না। এবার আমি কি করব মা? পথ দেখাও তুমি, তুমি পথ দেখাও। বলছিলাম যে ঈশান কি সত্যি বাড়ি থেকে চলে যাবে? কিচ্ছু বলা যাচ্ছে না। না মানে ও যার রকচটা ছেলে, চলে যেতেই পারে। কিন্তু শৈল কাকাবাবু, মানে তোমরা কিছু একটা করো। এইভাবে শান বাড়ি ছেড়ে চলে যাবে, এটা কি সম্ভব? আমার আর ভাল লাগছে না গো। ওই মেয়ে যবে থেকে এই বাড়িতে এসেছে না, তবে থেকে খালি সমস্যার ওপর সমস্যা। আচ্ছা তোমরাই বলো, শান কি আগে এরকম ছিল? হ্যাঁ, কখনো এরকম ছিল না। এখন দেখেছো কেমন খালি বউয়ের আঁচলের তলায় ঘুরে বেড়াচ্ছে। অদ্ভুত। আগে তো শৈলমার ব্যাপারে কোনো কথাই বলতো না শান, আর এখন দেখো সব ব্যাপারে নাক গলাচ্ছে, আর খালি গৌরী, গৌরী আর গৌরী। না, আমি তো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, যে এত বড় বাড়ি, এত বড় মন্দির সব একা হাতে পরিষ্কার করলো কি করে? আমিও তো সেটাই ভাবছি। প্রথম দিন থেকে মেয়েটাকে ঘিরে কিছু না কিছু অদ্ভুত ঘটনা ঘটে চলেছে, যার কোনো ব্যাখ্যা আমি আজ অব্দি পাইনি। ঠাকুরজি, ঠাকুরজি, তুমি তুমি কিছু একটা করো ঠাকুরজি, কিছু একটা করো। তোমরা ওকে আটকাও, ওকে একটু বোঝাও। দেখো, ছেলেটা ছোটবেলা থেকেই তো বাড়িতে ছিল না, তার জন্য কত অপমান, কত অবহেলা আজও আমাকে সহ্য করতে হয়। আমি 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 তো সেগুলো সব মেনে নিয়েছি বলো, কিন্তু আমার ছেলেটা যদি আবার বাড়ি ছেড়ে চলে যায়, তাহলে তাহলে আমি কি নিয়ে থাকবো বলো তো? আমি থাকবো না। ওকে একটু বোঝান না, বোঝাও, একটু বোঝাও, ওকে আটকাও, তোমরা যেতে দিও না বাড়ি থেকে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমার কথাটা শুনুন। এটা তো আমারও পরিবার, বলুন আমি সবাইকে কষ্ট দিয়ে কিভাবে চলে যাব? চলো। ঈশান প্লিজ, এভাবে চলে যেও না। দেখো, বাড়িতে তোমার ছোটকা বাবা কেউ নেই, তুমি এভাবে দুম করে চলে যেও না, প্লিজ থেকে যাও। ও ছোট কাকিমণি, তোমরা বোঝাও না ডাক্তারবাবুকে। আর কাউকে কিছু বুঝিয়ে কোনো লাভ নেই গৌরী, এসো। ডাক্তারবাবু দাঁড়াও।
তোমার সাথে আমার আর কোনো কথা নেই পিসিমণি। তোমাকে যা বলার আমি সেটা বলে দিয়েছি। কিন্তু আমার কথা আছে, গৌরীর সঙ্গে আমার কথা আছে। আমার সঙ্গে? দেখো, প্রথম দিন থেকে তুমি যখন এই বাড়িতে এসেছো, আমি মানছি আমি তোমাকে অপছন্দই করেছি। আমি প্রত্যেকটা ব্যাপারে তোমার দোষ ধরেছি গৌরী। এটাও সত্যি যে প্রত্যেকটা ব্যাপারে আমি তোমার পরীক্ষা নিতে চেয়েছি। তুমি এই বাড়ির যোগ্য বউ সেটা প্রমাণ করার জন্য। শৈল কি করতে চাইছে? এটা ওর আবার নতুন কোনো চাল নয় তো? দেখো, তুমি তো বলেছিলে আমি যদি 3 দিন পর পর দুধ খাই তুমি আমাকে একটা প্রাইজ দেবে। প্রথমবার খাইনি এটা ঠিক কথা, কিন্তু এই 3 দিন তো পর পর আমি দুধ খেয়েছি। বলে ফেলো কি প্রাইস চাই। না, তুমি কিন্তু আমাকে প্রমিস করেছো আমি যা চাইবো তুমি সত্যি দেবে তো? এই মিউজিক্যাল পেন্সিল বক্সটা চাই তো। চিকু, কমিক্স কিন্তু আমি জন্মদিনের আগে দেব না। শুধু শুধু বায়না করে কোনো লাভ নেই। ওসব নয়, অন্য জিনিস। তাহলে এমন কি চাই যার জন্য সন্ধ্যাবেলা ডেকে মায়ের মাথায় হাত বোলানো হচ্ছে? মা, আমাকে একটা বাতাসি এনে দেবে? ওটা বাতাসি নয় চিকু, ওটাকে বাতাসা বলে। তুমি বাতাসা খাবে? আমি এক্ষুনি ঠাম্মার ঘর থেকে এনে দিচ্ছি। না মা, বাতাসা নয়, বাতাসি গো, বাতাসি। এই বাতাসি জিনিসটা কি আবার? মা, তুমি কিচ্ছু জানো না, এ হলো বাতাসি। এটা বাতাসি? তোমার ছাগল ছানা চাই? হ্যাঁ মা, আমাকে একটা বাতাসি এনে দাও। মা, ওই গ্রামে যাওয়ার পর থেকে না আমার খুব ইচ্ছে, প্লিজ মা এনে দাও, আমাকে প্রমিস করো। কেমন আছো তুমি নীলা? আমি ভালো আছি, কিন্তু তোরা হঠাৎ করে আসবে আমি তো ভাবতেই পারছি না। আমি যে কি খুশি হয়েছে গৌরী বলে বোঝাতে পারবো না। কি করবো নীলা দিদি, আমার তো খুব মন খারাপ করছিল তোমার জন্য, তাই চলে এসেছি। তাই চলে এসেছো? আচ্ছা এনে এগুলো ধর, তোর আর উপমদার। এসব আবার কি বলতো? উফ নীলা দিদি, তুমি রাখো তো, এনো। কি দরকার ছিল এত? বাপ রে বাপ, এসব কি? আচ্ছা, এইটা আবার কি? ও, এটা তো জড়িবুটি দিয়ে বানানো তেল গো, তোমার হাতের জন্য নিয়ে এসেছি। তোমার হাতে মালিশ করলে তুমি খুব আরাম পাবে। সে কি গো, তুমি ভাইয়ের সামনে আমাকে এই তেলটা দিচ্ছ? ও কিছু বলেনি? ভাই কি হয়েছে বলতো? আমি তো বুঝতে পারছি না, তোর শরীর টরীর ঠিক আছে তো? মানে আমি বুঝতে পারছি না, গৌরী তোর সামনে আমাকে এই তেলটা দিচ্ছে অথচ তুই রিঅ্যাক্ট করছিস না। এতক্ষণ তো তুই বাড়ি মাথায় করে দিতিস। আসলে ব্যাপারটা কি বলতো, গৌরীকে এই সমস্ত বলে কোনো লাভ হয় না। ওর যেটা মনে হয় সেটাই করে, তাই আমি কিছু বলাও ছেড়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তোরা বস, আমি চা নিয়ে আসছি। ও, চায়ের সাথে কি খাবি বল? শোনো নীলা দিদি, তোমাকে এত ব্যস্ত হতে হবে না, তুমি আগে বসো তো, তোমার সঙ্গে কথা আছে। আমার সাথে কথা আছে? বসো। কি কথা শুনি? আজ উৎসবের প্রথম দিন,
আজ নিজের চোখে উৎসব দেখে আমি সার্থক হব মা, সার্থক হব। আপনি চলুন। আপনি আমাকে ডেকেছেন মা, আমার সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। জয় জয় শৈলমায়ের জয়। আমি দেখতে পাচ্ছি, আমি সব স্পষ্ট দেখতে পাচ্ছি। কি কি দেখতে পাচ্ছেন মা? তোর দুর্দশার কারণ আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। তোর তো 5 মেয়ে, তার মধ্যে 3 মেয়ের বিয়ে তুই দিতে পেরেছিস খুব কষ্ট করে। হ্যাঁ শৈলমা। 3 মেয়ের বিয়ে দিতে গিয়ে সমস্ত টাকা পয়সা তোর খরচ হয়ে গেছে। এখন তুই আর 2 মেয়ের বিয়ে দিতে পারছিস না। কি করবি তুই? আপনি বলে দিন মা, কি করতে হবে? আপনি তো আমার অবস্থা জানেনই। শৈলমা সব জানেন, তার অজানা কিচ্ছু নেই। আর শুধু তোমার কেন, স্বর্গ মর্ত পাতাল ত্রিলোকের সব খবর শৈলমার নখদর্পণ। শৈলমায়ের নির্দেশ, এই রান্নার যে অধিকারী সেই একমাত্র এই কাজে হাত দিতে পারবে। কেউ সাহায্যটুকুও করতে পারবে না, না হলে ঘোর অমঙ্গল হবে। না, আমি সবকিছুই বুঝতে পারছি, কিন্তু তুমি আমাকে একটা কথা বলো, এই এত কিছু রান্না ওই মেয়েটা একা কি করে সামলাবে বলো তো? ঠিকই তো, আর তাছাড়া এতগুলো রান্না। আরে দেখো, আমরা তো কেউ রান্না করতে যাচ্ছি না, আমরা হাতে হাতে হেল্প করে দেবো, তাহলে তো কাজগুলো একটু তাড়াতাড়ি হয়ে যায় না? একদমই তাই। মায়ের আদেশ অমান্য করা যাবে না। গৌরীকে একাই রান্না করতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে। এখানে কারো থাকার অনুমতি নেই। আপনারা এখন আসতে পারেন। চল দি ভাই। এই দি ভাই, গৌরীর মুখটা দেখ। সত্যি রে, শৈলমা গৌরীকে একটা দায়িত্ব দিলেন বটে, এটা এমন গুরু দায়িত্ব দিলেন যে বেচারির কষ্ট হচ্ছে, মুখ দেখেই বোঝা যাচ্ছে। তুই একবার দেখ। ছাড়, বাদ দেখি আর করা যাবে। চল চল। কষ্ট পাওয়ার জন্যই তো শৈলমা গৌরীকে দায়িত্বটা দিয়েছে। শৈলমা জানতো গৌরী এটা পারবে না, আর তারপর চূড়ান্ত অপদস্থ হবে। কিন্তু ভক্তরা যে প্রসাদ পাবে না, তাহলে যে শৈলমারই বদনাম হবে। শৈলমা এত কাঁচা কাজ করেন নাকি? শৈলমা অন্য ভোগের ব্যবস্থা করে রেখেছেন, তারপর সেটা দিয়েই শেষ রক্ষা হবে। তারপর শৈলমার জয় জয়কার হবে। গৌরী সবে 1 হাঁড়ি ভোগ ছাপলো, ওটুকু ভোগে কি হবে বলো তো? কত লোক এসছে, আরো কত হাঁড়ি লাগবে। ওই যে একটা কড়া আর ওই যে হাঁড়িটা, ওইটা লাগবে। এরপর লুচি ভাজা হবে, এটা নামিয়ে ওগুলো বসিয়ে দিও। সময়ের মধ্যে ভোগের রান্নাটা কিন্তু করতে হবে, না হলে ঘোর অনর্থ হবে। কিছু ভালো লাগছে না, একটা ভালো খেলনা পর্যন্ত নেই, কিরকম বোরিং। এই বোরিং কি বলছিস? হ্যাঁ, খালি পাকা পাকা কথা এই ছেলেটার। শৈলমা শুনলে না তোমাকে একেবারে। থাক না, যাই বলো, আজকে আমার কলেজে একটা ইম্পর্টেন্ট ক্লাস ছিল, তুমি সেখানেও যেতে দিলে না মা। বলা ইম্পর্টেন্ট ক্লাস কি? হ্যাঁ, রোজ তোর ইম্পর্টেন্ট ক্লাস থাকে তাই না? আজকে এখানে এত বড় একটা উৎসব হচ্ছে, তোর বাড়ির উৎসব, আর তুই এসব কথা বলছিস? কি করে বলিস এই ধরনের কথা?
ওই দেখো কি ওই স্টলে শৈলমার কত বড় বড় ছবি। অসম্ভব, ওই মেয়েকে আমি কিছুতেই ছাড়বো না। পর পর শুধু সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে বেঁচে যাচ্ছে, তাই তো? কাল কাল দেখি কি করে বাঁচে। কালকের পরিকল্পনা ঠান্ডা মাথায় আমি বসে করব এখন। জয়ন্তী, আমার সঙ্গে আমার চেম্বারে চলো। কালকের সমস্ত কার্যক্রম কি হবে না হবে তোমাকে সুন্দর করে বুঝিয়ে দেব, আর গৌরীর সর্বনাশ কি করে করতে হবে সেটাও তোমাকে ভালো করে বুঝিয়ে দেব। চলো। আমিও ঘরে যাই। ওমা, এখানে কি করছে? ব্যাপারটা একটু ভালো করে দেখতে হচ্ছে তো। মাগো, আমি জানতাম মা তুমি আমার পাশে ছিলে, আর তুমি আমার পাশে ছিলে বলেই সব কাজ সময় মতো করতে পেরেছি মা। ভোগও রান্না হয়ে গেছে সময় মতো, কোনো ভক্ত অভুক্ত থাকেনি গো মা। সবাই খুব খুশি হয়েছে প্রসাদ খেয়ে। কত দূর দূর থেকে মানুষ তোমার দর্শন করতে এসেছে বলো। সবার মুখে হাসি ফোটাতে পেরেছি, আর সবার মুখে হাসি ফোটানোর জন্য আমি তো কদিনই পাবো বলো? এইটুকু ব্যথা সহ্য করে নেব। আমি জানি মা, তোমার কৃপায় সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। এই গৌরী, প্লিজ কেঁদো না, এইভাবে কান্নাকাটি করতে যাচ্ছে নাকি? এখন কান্নাকাটি না করে আমাদের ভাবতে হবে যে এই সমস্যার সমাধান আমরা কি করে করব। দাঁড়াও, আমি দেখছি কোথাও থেকে যদি একটু শুকনো কাঠ জোগাড় করতে পারি। না না, আমাকে হাল ছেড়ে দিলে হবে না, আমাকে ভোগ রান্না করতেই হবে, যে করে হোক ভোগ রান্না করতে হবে। একটা কাজ করি, আগে উনুনটা ঠিক করি। একদমই তাই। কিছু করো তুমি। গৌরী, এই কয়েকটাই কাঠ জোগাড় করতে পেরেছি। আমি উনুনটা ধরিয়ে দিই? না না বলা দিদি, আমি পারবো, থাক। হ্যাঁ সে তো পারবেই, কিন্তু হাতে তো আর বেশি সময় নেই। সময় কি তোমার জন্য বসে থাকবে গৌরী? এই
এই গৌরী, আমাদেরকে একটু সাহায্য করতে দাও না, তুমি এভাবে বাধা দিও না গো। না নীলা দিদি, আমি বাধা দিচ্ছি না গো, কিন্তু আমি যে নিরুপায়, যে একমাত্র ভোগ রাধার অধিকারী, সেই সব করতে পারবে। কাকে শুনলে না ভার্গবীদি বললো, কিন্তু ওরা যদি জানতে পারে তোমরা আমাকে সাহায্য করছো, তাহলে কিন্তু রক্ষে থাকবে না। গৌরী, চুপ করে আমার কথা শোনো। আমি তোমার দিদি হই না? ভোগ তুমিই রান্না করবে, আমরা শুধু হাতে হাতে একটু তোমায় সাহায্য করে দেবো, আর কিচ্ছু না। আর বিশ্বাস করো, কেউ কিচ্ছু টের পাবে না। কি করি, আমি শাকটা ধুয়ে দিচ্ছি। এই দিবাই, দিবাই তুই রাখ, আমি আর গৌরী করে দিচ্ছি, তুই রাখ। গৌরী চলো। গৌরী, এই যে কাঠগুলো দাও দাও দাও। ও পলাদি, একটু নুনের জায়গাটা দাও তো। আরে কি, এটা তো নুনের বদলে চিনি দিয়েছো। ও পলাদি, নুনের বদলে চিনি। এই যা, তার হতে ভুল করে ফেলেছি। ভাগ্যিস তুমি দেখলে, নইলে যে কি হতো। মাই ভোগ সামনে নিয়েছে গো মায়ের। কিন্তু গৌরী, রান্না হতে তো সময় লাগবে, সেই কাজটা তো আর তাড়াতাড়ি হবে না। তরকারি সেদ্ধ হতে তো একটা মিনিমাম টাইম লাগে। কি করে কি হবে আমি বুঝতে পারছি না। জয়ন্তী চলো, ভোগের দিকটা একবার দেখে আসি। ও নীলাদি, ওই দেখো ভার্গবীদি আসছে। তোমরা শিগগির যাও, নাহলে কিন্তু খুব বিপদ হবে। বুঝলে জয়ন্তী, এতক্ষণে বোধহয় সব রান্না হয়ে গেছে, শুধু পরিবেশন করার অপেক্ষা। এ কি গৌরী, তরকারি দেখে মনে হচ্ছে তো এখনো সেদ্ধ হয়নি। আর মনে হচ্ছে ভোগের হাঁড়িটাও তো সদ্য চড়েছে। তাহলে ভক্তরা খাবে কি গৌরী? কাঠগুলো তো সব ভিজে ছিল, উনুনটাও ভাঙা ছিল, তাই সব ঠিক করতে দেরি হয়ে গেল গো। ও মা, এখানে এসে উনুন ভাঙবে কে? আর কাঠই বা ভেজাবে কে? কাল তো এই কাঠেই দিব্যি রান্না হলো। আর সত্যি যদি উনুন ভেঙে থাকে, তাহলে আমাদের আগে বললে না কেন? আমরা আগে কোনো ব্যবস্থা করতাম। এখন আর কিছু করার নেই, তোমাকে যেভাবেই হোক ভোগের রান্না শেষ করতেই হবে, না হলে ঘোর অকল্যাণ হবে। গৌরীর মুখটা একবার দেখেছো? মুখ একেবারে চুপ হয়ে গেছে বেচারি। চলো, শৈলমাকে খবরটা দিয়ে আসি। মাগো, মাগো, এখন আমি কি করব মা? এখনো তো চালও সিদ্ধ হলো না, তরকারি কিচ্ছু হয়নি। আমি ভক্তদের খেতে দেবো কি করে মা? আমার জন্য ভক্তরা অভুক্ত থাকবে। তুমি তো চাও না সেটা বলো, তোমার ভক্তরা অভুক্ত থাকুক, তুমি তো চাও না। তাহলে কিছু একটা করো না মা। তুমি চাইলে তো জলে শিলা পর্যন্ত ভাসে। কিছু করো তুমি, উদ্ধার করো মা। না না, আমার মনে হচ্ছে আর কোনো উপায় নেই। শৈলমাকে এবার জানাতেই হবে। ভোগ রান্না করে এখানে সব ফেলে রেখে চলে গেছে, মায়ের কাছে নিবেদন পর্যন্ত করেন। এদিকে ভক্তরা সব খাওয়ার জায়গায় চলে এসেছে। ভোগ রান্না হয়ে গেছে? তা কি করে হয়? আমি তো ভেবেছিলাম ভোগ রান্না হয়নি বলে আমাকে দোষারোপ করছে। ব্যাপারটা কি হলো বলতো? এত তাড়াতাড়ি তো ভোগ রান্না হওয়ার কথা না। গৌরী এত তাড়াতাড়ি ভোগটা রান্না করলো কি করে? আমিও তো সেটাই ভাবছি রে, কি একটা আশ্চর্য ব্যাপার ঘটলো না? তো এই ব্যাপারটা কি? একটা সামান্য দায়িত্ব দিয়েছিলাম, সেটাও পালন করতে পারো না তোমরা?
একটা কাজ তো ঠিক করে করতে পারো না, আমাকে কি বললে তাহলে তখন? সত্যি বলছি মা, আমরা যা অবস্থা দেখে এসেছি তাতে এত তাড়াতাড়ি রান্না হওয়া সম্ভবই নয়। তাহলে এই অসম্ভবটা সম্ভব হলো কি করে? ओंकारे शवारूढे नीलनीरजलोचने त्रैलोक्यैकमुखे देवी कालिकाव्यै नमस्तुते प्रत्यलीढपदे घोरे मुण्डमाला प्रलम्बिते खल्विलम्बोदरे भीमे कालिकाव्यै नमस्तुते। व्याघ्रचर्मम्बराधारे खड्गकर्त्रे करे भरे कपालेन्दे भरे वामे कालिकाव्यै नमस्तुते नीलोत्पल जटाधारे। মাগো মাগো, আমি জানি মা, সব তোমার জন্য হয়েছে। कालिकाव्यै नमस्तुते। তুমি না থাকলে যে আমি কিচ্ছু পারতাম না মা, কিচ্ছু পারতাম না। আমি সত্যি বুঝতে পারছি না শৈলমা, এই মেয়ে কি কোন রকম ভাবে জাদু জাদু করতে পারে নাকি? মানে এই এত রান্না এত তাড়াতাড়ি। মা, এখনই ভোগ নিবেদন না করা হলে কিন্তু খুব দেরি হয়ে যাবে। দেরি যখন হচ্ছে তখন দেরি করা হচ্ছে কেন? তাড়াতাড়ি যা দরকার সেটা করা হোক। আর গৌরী, এত দায়িত্ব জ্ঞানহীন তুমি কি করে হতে পারো? এভাবে কেউ ভোগ ফেলে রেখে চলে যায়? ভোগ যদি নষ্ট হয়ে যেত, কি উত্তর দিতাম আমি আমার ভক্তদের? অন্যরকম দিব্যি একা একা মঞ্চে উঠে নিজের কথা বলছিলেন, মনেই হচ্ছিল না যে কোনোদিনও অন্ধ ছিলেন। তোমার মহিমা অসীম মা, তুমি আমার জীবন বদলে দিয়েছো মা। কি বলছো কি গৌরী? সেটা কি করে সম্ভব? মানে একদিনের মধ্যে একটা মানুষের মধ্যে এতটা পরিবর্তন কখনো হতে পারে নাকি? এই গৌরী, তুমি শিওর তো? মানে তোমার কোনো ভুল হচ্ছে না তো? ভুল না গো নীলা দিদি, ভুল হতে পারে না, কারণ আমি সেই অন্ধ মানুষটার হাতে একটা দাগ দেখেছিলাম, আর আজকে যাকে দেখলাম তার হাতেও সেই একই রকম দাগ ছিল। সে কি? মানে তার মানে তো সত্যি তোমার এখানে ভুল হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। গৌরী, আমি জানি না কি হচ্ছে চারিদিকে, আমার না কেন জানি না মনে হচ্ছে কোথাও না কোথাও একটা বড় গন্ডগোল হচ্ছে। কিন্তু গন্ডগোলটা কি সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা নীলা দিদি, তুমি ছাড়ো, তুমি অত ভেবো না। তোমার হাতে আমি তেল মালিশ করে দিয়েছি, দেখবে অনেক আরাম পাবে। এখন আমাকে একটু শৈল মায়ের কাছে যেতে হবে, কাল ভোগে কি রান্না হবে সেই নিয়ে কথা আছে। আমি আসি, হ্যাঁ? এসো। ভোগ রান্নার এখানে আসা যাবে না। কেন এসেছেন? আপনাকে তো কালই বারণ করেছিলাম, মায়ের আদেশ, ভোগ রান্নার এখানে আসা যাবে না। না তো, এরকম কোনো কথাই হয়নি। তোমরা একবারও বলনি যে রান্নার জায়গায় আমরা আসতে পারবো না। হ্যাঁ, এটা বলেছিলে ঠিকই যে গৌরীকে ভোগে আমরা সাহায্য করতে পারবো না, আর আমি এখানে ওকে সাহায্য করতেও আসি। গৌরী এখানে যতক্ষণ রান্না করবে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। মা, তা বলে কি করে হবে? ভোগ রান্না তো কাউকে দেখতে নেই। ও মা, তাই নাকি? এই নিয়মটা আবার কবে বানালে তোমরা? তোমরা দুজনে মিলে দাঁড়িয়ে যদি দেখতে পারো তাহলে আমিও দেখতে পারি। নীলা দিদির আজ আবার কি হলো মা? নীলা দিদি হয়তো ভেবেছে আজও আমাকে সাহায্য করতে হবে। না বাবা, আমি তাড়াতাড়ি কাজ সারি। গৌরী আজকে যতক্ষণ এখানে রান্না করবে ততক্ষণ আমি এখানে এই যে গ্যাট হয়ে দাঁড়ালাম, আমি এভাবেই দাঁড়িয়ে থাকবো। না গৌরী, তুমি তোমার রান্না চালিয়ে যাও, আমি আছি এখানে। এদের উপর আমার ঘোর সন্দেহ হয়। আরে আগের দিন ঝড় নেই, জল নেই, কাঠগুলো হঠাৎ ভিজলো কি করে? আর উনুনটা, ওটা এমনি এমনি ভেঙে গেল? কিছু তো একটা ব্যাপার নিশ্চয়ই আছে। সারাক্ষণ নীলা দিদি ওখানে বসেছিল, আমাদের দিকে দৃষ্টি রাখছিল।
আমার মাথায় আগুন জ্বলছে, আগুন। শৈল, শান্ত হ। মাথা গরম করলে হিতে বিপরীত হতে পারে। আর মাথা গরম দিয়ে কোনো বুদ্ধির কাজ হয় না। এখন সুযোগের অপেক্ষায় ধৈর্য ধরে থাকতে হবে। তুমি ভক্তদের দিকে মন দাও, ওরা তোমার কথা শুনবে বলে সব জড়ো হয়েছে। গৌরীর হাতের রান্নার কি অপূর্ব স্বাদ, একেবারে অমৃত। শৈলমায়ের ভক্তরা সবাই গৌরী গৌরী করছে। সবাই জেনে গেছে গৌরী কত সুন্দর ভোগ রান্না করেছে। আমি জানতাম গৌরী যেখানে যাবে সবার মন জয় করে নেবে। ঠিকই বলেছ, গৌরী ওর মিষ্টি ব্যবহার আর কাজের গুণে সবার মন খুব সহজেই জয় করে নিতে পারে। উফ, আরে বাবা, তোমরা গৌরীর নামে ধন্য ধন্য করতে চাও, করো, কিন্তু সেটা বাড়ি গিয়ে করো, এখানে নয়। এখানে সবাই শৈলমার মহিমার কথা বলে, অন্য কিচ্ছু নয়। এখন সবাই চুপ করে দাঁড়াও তো, এক্ষুনি কত কথা শুরু হবে। আমার না এখানে একটুকু ভালো লাগছে না, আমি এখান থেকে যাই। এই চুপ করে দাঁড়াও এখানে, দাঁড়াও। তুমি কেন বুঝতে পারছো না মা? আমার এখানে বসে থাকলে হবে না, আমার অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। কি ইম্পর্টেন্ট কাজ আছে রে তোর? আমার অনেক হোমওয়ার্ক বাকি আছে, আর সেই হোমওয়ার্ক গুলো যদি আমি না করি তাহলে আমার মিস খুব রেগে যাবে। বেশ ঠিক আছে, আমি মিসকে বলবো। তুমি বুঝতে পারছো না মা। আচ্ছা ঠিক আছে, তুমি না হয় মিসকে বলে দিলে, কিন্তু আমার বন্ধুরা কি ভাববে? ওরা ভাববে যে আমি না হোমওয়ার্ক করে ক্লাসে চলে এসেছি, আর তখন কি আমার আর প্রেস্টিজ থাকবে বলো? অন্যদিন তোমার এত প্রেস্টিজ জ্ঞান কোথায় থাকে? আজকে যত হোমওয়ার্ক করা ছটপট। চুপ করে দাঁড়াও এখানে। চিকু বাবু এরকম করে না, দেখো কেমন সবাই চুপ করে দাঁড়িয়ে আছে, তুমিও দাঁড়াও। আমার এসব একটুকুও ভালো লাগছে না, এসব কেয়স হই হট্টগোল। আমার এখানে এলেই না কেমন একটা ঘুম ঘুম পায়। ছি ছি চিকু বাবু, এরকম বলে না। এই দেখো না, শৈলমা এখন কত কথা শোনাবে, কত ভালো লাগবে, দেখো। চিন্তা করো না, কিচ্ছু হবে না তোমার, আমরা সবাই আছি তো, কিচ্ছু হবে না। দেখো বাবা, ওখানে তো পাবলিক কেঁপে গেছে, ভাঙচুর করছে। একদম ঠিক সময়ে গৌরীকে ভেতরে নিয়ে এসেছি আমরা, নাহলে একটা কেলেঙ্কারি ঘটে যেত। দেখ, আমার মনে হয় গৌরীমাকে এভাবে এখানে রাখাটা ঠিক হবে না। ওকে কোথাও লুকিয়ে রাখতে হবে, এমন জায়গায় রাখতে হবে কেউ খুঁজে পাবে না ওকে। পাবলিককে চিনিস তো, কখন কি করে কিচ্ছু বলা যায় না। একদম ঠিক বলেছো বাবা, আমাদের না গৌরীকে কোথাও একটা লুকিয়ে রাখা উচিত। হ্যাঁ গৌরী, শোনো না, শান না ফেরা পর্যন্ত তুমি বাড়ির ভেতরে গিয়ে কোথাও একটা আড়ালে থাকো প্লিজ। হ্যাঁ মা, আমি ওকে নিয়ে যাচ্ছি। না লীলা দিদি, আমি কেন পালাবো আর কেনই বা লুকাবো? আমি তো কোনো অন্যায় করিনি, কোনো ভুল করিনি। হ্যাঁ, ওই মানুষগুলো তাদের প্রিয়জনদের এই অবস্থা দেখে এরকম করছে, কষ্ট পাচ্ছে, এটা তো খুব স্বাভাবিক, ওদের তো কোনো দোষ নেই। সেই জন্যই তো বলছি, এখন তোমাকে কিছুক্ষণ লুকিয়ে থাকতে হবে, ওদের মাথা ঠিক নেই। কিন্তু ছোটকা, আমি যদি লুকিয়ে থাকি তার মানে তো এটাই দাঁড়াবে যে আমি অন্যায় করেছি, আমি মায়ের ভোগ ঠিক মতো রান্না করতে পারিনি, এটা তো মায়ের অপমান। না না, আমি এটা হতে দিতে পারি না, আমাকে ওদের মুখোমুখি যেতেই হবে, আমাকে তোমরা যেতে দাও। গৌরী, খবরদার, কোথায় যাচ্ছ তুমি? দরজা খুলবে না। তুমি কি পাগল হয়ে গেছো? আরে পাগলেও তো নিজের ভালো বোঝে। বাইরে জনতা ভাঙচুর করছে আর তুমি তাদের মাঝখানে গিয়ে দাঁড়াতে চাও? তোমার কি মনে হয় ওরা কি করবে তোমার সাথে? ছেড়ে দেবে তোমাকে? হ্যাঁ গৌরীমা, তোর মা তো ঠিকই বলছে। শোন মা, আমার কথাটা শোন, এখন ওই অসুরের মধ্যে যাস না। শোনো গৌরী, একটু বোঝার চেষ্টা করো, বাইরে যাওয়াটা এখন সেফ নয়। এই প্রাথমিক উত্তেজনাটা একটু কমুক, ব্যাপারটা একটু ঠান্ডা হোক, তারপর ভেবে দেখা যাবে। কিন্তু আমি এভাবে কতক্ষণ লুকিয়ে থাকবো ছোটকা? ওরা এরকম একটা অন্যায় কথা বলছে, আমি চুপ করে থাকবো, অন্যায়ের প্রতিবাদ করবো না? কোনো চিন্তা করো না তোমরা, আমি তো আছি। শৈলমা কখনো অন্যায্য বিচার করেন না।
অপরাধীকে আমি তোমাদের সামনে নিয়ে আসবো, আমি কথা দিচ্ছি। আমার এই উৎসবে এসে আমার ভক্তদের সঙ্গে এত বড় অন্যায় যে করেছে তাকে শাস্তি তো পেতেই হবে। কেউ তাকে বাঁচাতে পারবে না। মা কখনোই তাকে ক্ষমা করতে পারেন না। আমি কথা দিচ্ছি, ওই পাপীকে আমি তোমাদের হাতে তুলে দেবই। ছাড়বো না, ছাড়বো না গৌরীকে, ওকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। যেখানেই সে লুকিয়ে থাকুক না কেন, কোথাও লুকিয়ে থেকেই সে পার পাবে না। আমার বাড়ির বৌমা হলেও দোষীকে শাস্তি দিতে আমার হাত এতটুকু কাঁপবে না। এরপর তোমরাই ঠিক করবে এই দোষীর কি শাস্তি হওয়া উচিত। ছাড়বো না গৌরীকে, ঠিক উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। এই বাড়ির বউয়ের জন্য পরিবারের সকলের মাথা নত করতে হয়েছে। যে বাড়িতে ঘোমটা কালী মায়ের মন্দির আছে, যে বাড়িতে শৈল মা আছে, সেই বাড়িতে এত বড় অনর্থ আমি কিছুতেই হতে দেব না। এই বাড়ির সুনাম, ঘোমটা কালী মায়ের সম্মান, আমার প্রতিষ্ঠা আমার কাছে সবার আগে। শেষবারের মতো আমি তোমাদের বলছি, দরজা খোলো, গৌরীকে সবার সামনে এসে দাঁড়াতে দাও। তোমরা যদি দরজা না খোলো তাহলে কিন্তু মায়ের কোপ তোমাদের উপরেও পড়বে। তোমরাও কিন্তু পাপের ভাগীদার হবে সবাই। দরজা খোলো। দরজা খোলো, কি হবে এবার? ওরা যে সত্যি সত্যি দরজা ভেঙে ফেলবে বলছে। বুঝতে পারছি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। এদিকে শানও তো বাড়িতে নেই। আমি বলছি কি, আমাদের দরজাটা খোলাটা কি ঠিক হবে? মানে যে লোকগুলো মেলা থেকে আমাদের বাড়ির দরজার সামনে চলে এসেছে গৌরীর খোঁজে, যদি ওরা একবার গৌরীকে ওদের হাতে পায় সেটা কি খুব একটা ভালো হবে? দাঁড়া এক মিনিট, আমি 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 একটা ব্যবস্থা করা যায় কিনা আমি দেখছি। কিন্তু তার আগে ওকে প্লিজ আড়াল কর। ওকে দেখলে আগুনে ঘি পড়বে, ওরা আরো খেপে যাবে। হ্যাঁ প্লিজ ওকে আড়াল কর, আমি দেখছি। মাগো, তুমি তো জানো, বলো আমি কোনো অন্যায় করিনি, তাহলে আমি ওদের মুখোমুখি হতে কেন ভয় পাবো মা? আর আমি ভোগে বিষ মিশিয়েছি? এত বড় মিথ্যে কথা, এত বড় ভুল কথা তুমি সত্যি হতে দিও না মা। আমি জানি মা, আমি জানি তুমি আমার পাশে আছো, আর আমি যখন কোনো ভুল করিনি তখন তুমি আমাকে রক্ষা করবে মা, আমি এটাও জানি। এখন তো আর কোনো আপত্তি থাকার কারণ নেই। চরণামৃত খেয়ে দেখানো নিয়ে কথা। হ্যাঁ, সত্যি যদি আমাদের সামনে কেউ চরণামৃত খেয়ে প্রমাণ দেয় তাহলে আমরা মেনে নিতে রাজি। আমাকেও তো কেউ জিজ্ঞেস করছে না। আমাকে তো কেউ জিজ্ঞেস করুক যে আমি এটা খেতে রাজি কিনা। আরে আরে তোমরা কেউ মেজো কাকিমণিকেও তো একবার জিজ্ঞেস করো যে সে খেতে চায় কিনা। এভাবে কোনো জিনিস জোর করে কারোর ঘরে চাপিয়ে দেওয়া যায় নাকি? হ্যাঁ মানে না, মানে কেন খাবো না? শৈল মায়ের চরণামৃত বলে কথা। হে মা ঘোমটা কালী, আমাকে বাঁচাও মা। আমি কিছুতেই ওই চরণামৃত খেতে চাই না। আমি জানি এই চরণামৃত খেলে আমার চরম বিপদ হবে।
ঘোমটাকালি এমন কিছু একটা করো না মা, যাতে যাতে আমাকে এই চরণামৃত খেতে না হয়। কি হলো মাধুরী, খাও। এই তো দেখাই যাচ্ছে শৈলমার চরণামৃত খেয়ে কিছুই হলো না। তার মানে যা হয়েছে ওই ভক্ষেই হয়েছে। এর জন্য ভোগ রেঁধেছে যে সেই দায়ী। শৈলমা ঠিকই বলেছে। গৌরী, তুমি এখন নিজের দোষ ঢাকার জন্য অনেক কিছু বলবে। যাই হোক, এটা তো প্রমাণিত হয়ে গেল যে চরণামৃত খেয়ে কারো কোনো শরীর খারাপ হয়নি। না, এখনো কিছুই প্রমাণ হয়নি। এত তাড়াতাড়ি কিছু হয় না। খাওয়ার সাথে সাথে এফেক্ট হবে তার তো কোনো মানে নেই। আরে এ তো কোনো বিষ নয়। তো তুই কি বলতে চাইছিস ঈশা? মাধুরী চরণামৃত খাওয়ার পরে ও অসুস্থ হয়ে পড়বে, তুইও আমার দিকে আঙুল তুলছিস? না পিসিমণি, আমি কারুর দিকে আঙুল তুলছি না। আমি শুধু এটা বলার চেষ্টা করছি যে কি থেকে কি হয়েছে আমরা সেটা জানি না। আমরা শুধু অনুমান করছি আর অকারণ দোষারোপ করছি। মাগো এটা ঠিক হলো না মা। মেজো কাকিমণি জেদের বসে চরণামৃত খেলেন ঠিকই, কিন্তু আমার মন বলছে মা এর ফল ভালো হবে না। দেখুন দেখুন, এভাবে হইচই করে আর দোষারোপ করে কোনো লাভ হবে না। আরে এভাবে তো রোগটা সারবে না। এখানে এখনো অনেকে অসুস্থ হয়ে পড়ছেন, তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া প্রয়োজন, তাদের ইমিডিয়েট চিকিৎসা করার প্রয়োজন। আর আপনারা জানতে চান তো যে কে অন্যায় করেছে? আমি আপনাদের কথা দিচ্ছি যে সেটা আমি আপনাদেরকে জানাবো। আপনারা আমার উপর ভরসা রাখুন, আর প্লিজ শান্ত হয়ে আর একটা কথা শুনুন। এই বাড়ির কেউ কখনো ইচ্ছে করে কারোর ক্ষতি হয় এরকম কাজ করবে না। যেটা হয়েছে সেটা একটা দুর্ঘটনা মাত্র। কিন্তু আমাদের যে আত্মীয় স্বজন অসুস্থ হয়েছে তার দায় কে নেবে? যদি আপনাদের মনে হয় আমাকে মেরে আপনাদের যা ক্ষতি হয়েছে তা পূরণ হবে, তাহলে মারুন আমাকে। আপনারা যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। আমাকে মেরে ফেলে যদি আপনারা শান্তি পান তাহলে তাই করুন, কিন্তু আমি তবুও শেষ মুহূর্ত পর্যন্ত বলবো আমার তৈরি করা ভোগ খেয়ে কারোর কোনো ক্ষতি হয়নি। এবার মারতে চাইলে মারুন আমাকে। মাগো আমার কেন জানি না মনে হচ্ছে কিছু ঠিক হচ্ছে না। তুমি রক্ষা করো মা, রক্ষা করো। মাধুরীর অবস্থা তো ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে। আমি জানি মেজদা, কিন্তু আমি কি করতে পারি বলো? আমাকে কেন ডেকে আনলে? শৈলমা কি মানুষ নাকি পাথর? হ্যাঁ, ওর দেওয়া ওই চরণামৃত খেয়ে তো আমার এই অবস্থা হয়েছে। আমি এখন মরতে বসেছি, আর ওনার কোনো তাপ উত্তাপ নেই। বলছে কেন শুধু শুধু ওকে ডেকে আনা হয়েছে? তো কি করবো বল? তোকে জানাবো না? তোকে জানাবো না তো কাকে জানাবো? তুই তো বললি যে ওর এই অবস্থার কথা কাউকে না জানাতে। আমি তো জানাইনি। কিন্তু দেখ, যন্ত্রণা, ইনফেকশন হোক, জ্বর এসে গেছে। আমি কি করবো বলতে? এবার আর পারছি না, আমি আর পারছি না, মরে যাবো মনে হচ্ছে। ও মা, মা, কি হয়েছে? কি তোমরা এখানে কেন?
কি হলো? সরো না, মায়ের সাথে কথা আছে। মা এখন কথা বলতে পারবে না, তোমরা যাও, কালকে এসো। কেন কথা বলতে পারবো না? কি হয়েছে মায়ের? মানা কেমন যেন একটা করছে। কি হয়েছে বলো তো মায়ের? কিচ্ছু হয়নি, আমি শৈলের সঙ্গে কথা বলছি, দরকারি কথা বলছি। তোমরা যাও এখন এখান থেকে, যাও। কি হলো কি? যেতে বললাম তো। চল চল। পলা মুক্তাকে না হয় যে করে হোক বকে ঝোঁকে বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দিলাম, কিন্তু বাড়ির বাকিদের? কাল সকালে যখন ওকে নিচে কেউ দেখতে পাবে না, যখন খোঁজ করবে, তখন কি করব? ওকে কাহাতক ঘরে বন্ধ করে রেখে দেবো আমি? মেজদা, মাথা ঠান্ডা করে আমার কথাটা শোনো। এখন কিচ্ছু করা যাবে না, একটু সময় দাও, রাত বাড়ুক, সবাই ঘুমিয়ে পড়ুক, তখন চুপি চুপি ডাক্তার ডেকে এনে মাধুরীর ভালো করে চিকিৎসা করিয়ে নিও, ঠিক আছে? ততক্ষণ চুপ, আর কেউ যেন জানতে না পারে, কেউ যেন টের না পায়। আমি আর বাঁচবো না, আমি আর বাঁচবো না গো। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোমার। সে যাই খাক, আপনি ওকে একটা ওষুধ দিয়ে দিন যাতে ভালো হয়ে যায়। এখনই একটা ইঞ্জেকশন দিতে হবে। আপনার যা করার করুন, একটু তাড়াতাড়ি করুন। আমি কি ম্যাজিক জানি নাকি? একটু সময় তো লাগবে, আর তাছাড়া এতে যদি কোনো কাজ না হয় তখন হবে হবে হবে, সব কাজ হবে। একটু কড়া ডোজের ইঞ্জেকশন দিয়ে দিন, সব কাজ হয়ে যাবে। বুঝতেই তো পারছেন আপনাকে গোপনে নিয়ে এসেছি কিসের জন্য, যাতে কেউ টের না পায়। কেউ জেনে গেলে খুব বিপদ হয়ে যাবে। দেখুন, গোপন করতে গিয়ে না পেশেন্টের কোনো ক্ষতি হয়ে যায়। এমনিতেই দেরি করে ফেলেছেন, আমার মনে হয় না ওকে এভাবে ফেলে রাখা ঠিক হচ্ছে। ইমিডিয়েট হসপিটালে অ্যাডমিট করা দরকার। আরে বাবা, হসপিটালে যদি ভর্তি করতাম তাহলে কি আপনাকে ডেকে আনতাম? কাকিমুনির ঘরে এত রাতে আলো জ্বলছে? আপনি ওকে ঠিক করে দিন না, যত টাকা লাগে আমি দেবো আপনাকে, ঠিক করুন। না হলে আপনার অবস্থা শৈল মাধুরীর থেকেও খারাপ করে দেবে। গলার আওয়াজও তো পাচ্ছি বলে মনে হচ্ছে। তাহলে কি আমি যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো? মেজো কাকিমুনির শরীর খারাপ হলো নাকি? না না, একবার গিয়ে দেখা উচিত। দেখুন, প্রাইমারি ট্রিটমেন্ট যা করার আমি করে দিয়েছি, বাকি ওষুধপত্র সব লিখে দিলাম। তবে আমি আবারও বলছি, ওনাকে হসপিটালে অ্যাডমিট করলে ভালো করতেন। যাই হোক, কালকের গোটা দিনটা ওনাকে অবজারভেশনে রাখবেন, কোনো মতেই যেন উনি বিছানা ছেড়ে না ওঠেন। কমপ্লিট বেড রেস্ট। তা কি করে সম্ভব? মাধুরী যদি এইভাবে ঘরে বন্দি থাকে, তাহলে আমি সবার কাছে কি জবাব দেব? সবাই তো প্রশ্ন করবে, মাধুরী কোথায়, কি হয়েছে। ও অসুস্থ জানতে পারলে তো ভীষণ বিপদ হবে। মাগো মাগো, আমি যেটা ভয় পাচ্ছিলাম সেটা যেন না হয়। তুমি দেখো মা। এত রাতে তুমি এখানে কি করছো? না, আসলে মেজো কাকিমুনির ঘরে এত রাতে আলো জ্বলছে তো তাই। তাতে তোমার কি? অন্যের ঘরে কেন আলো জ্বলছে সেটাও তোমায় জানতে হবে। সব ব্যাপারে নাক না গলালেই নয় কি? আচ্ছা ভার্গবীদি, তুমিও তো এখানে ঘোরাঘুরি করছো, মানে তুমি কি জানো কিছু কি হয়েছে? কিচ্ছু হয়নি গৌরী, তুমি এখন এখান থেকে যাও। না, আমি মেজো কাকিমুনির সাথে দেখা না করে কোথাও যাব না। কে কথা বলছে বাইরে? সর্বনাশ। গৌরী, গৌরী, হ্যাঁ গৌরী। হ্যাঁ ডাক্তারবাবু, কিছু হয়েছে? কিছু লাগবে? কিচ্ছু লাগবে না গৌরী, কিন্তু তোমার কি হয়েছে? তখন থেকে ডাকছি, সাড়া দিচ্ছ না। মনটা কোথায় পড়ে আছে? গৌরী, কিছু হয়েছে? না না, কিছু হয়নি। শোনো, আমি একটু বেরোচ্ছি, আমাকে একটু ল্যাবে যেতে হবে একটা রিপোর্ট কালেক্ট করতে।
ভেবেছিলাম আজকে বেরোবো না, কিন্তু এই কাজটা খুব ইম্পর্টেন্ট। কখন ফিরবেন ডাক্তারবাবু? তাড়াতাড়ি ফিরবো, কিন্তু গৌরী তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। এখন আর একদম বাড়ি থেকে বেরোবে না, আর এমন কিচ্ছু করবে না যাতে নতুন কোনো বিপদ হয়। অনেক ঝামেলা হয়েছে গৌরী, আমি আর নতুন কোনো ঝামেলা চাইছি না, বুঝতে পেরেছ? চিন্তা করবেন না ডাক্তারবাবু, আমি কিচ্ছু করব না। শোনো গৌরী, আমি বুঝতে পারছি যে তুমি কালকের ঘটনাটা নিয়ে ডিস্টার্ব আছো। আচ্ছা ঠিক আছে, তুমি জানতে চাইছিলে তো যে কালকে ঠিক কি ঘটেছিল। আশা করছি আমি তোমাকে জানাতে পারবো যে কালকে সত্যি কি ঘটেছিল। সত্যি ডাক্তারবাবু আপনি জানাতে পারবেন, কিন্তু কি করে? কি করে সেটা বড় কথা নয় গৌরী, তবে আমার মনে হয় আজকে আমি যখন ফিরবো তখন আমার কাছে একটা উত্তর থাকবে, আর এই উত্তর পাওয়াটাও খুব জরুরি গৌরী। ডাক্তারবাবু কি বলতে চাইছেন? আমি তাই ভোগ থেকেই বিষক্রিয়া হয়েছে? গৌরীর সন্দেহটা একেবারেই ভুল নয়। বিষক্রিয়াটা ভোগ থেকে নয়, চরণামৃত থেকে হয়েছিল। বউয়ের হয়ে সাফাই গাইছিস, লজ্জা করে না তোর? একেবারেই নয় ছোট দাদু। আমি খুব ভালো করেই জানি যে এসব জিনিস মুখের কথায় প্রমাণ হয় না, তাই আমি নিজে এই জিনিস দুটোরই স্যাম্পল কালকে টেস্ট করতে দিয়েছিলাম, আর আজকে তার রিপোর্ট এসেছে। আর তাতে স্পষ্ট করে লেখা আছে যে বিষক্রিয়াটা ভোগ থেকে নয়, চরণামৃত থেকে হয়েছিল। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, সেগুলো নিয়ে এসে মেজ কাকিমণিকে নিয়মিত খাওয়াতে হবে। কালকে আমি প্রত্যেককে মানা করেছিলাম যে জেদ করে চরণামৃত না খাওয়াতে, কিন্তু তোমরা তো কেউ কারোর কথা শুনবে না। এ বাড়ির কাউকে কিচ্ছু বলার নেই আমার, শুধু এটুকু জেনে রাখো, যদি সিচুয়েশন ডিটোরিয়েট করে তাহলে কিন্তু মেজ কাকিমণিকে হসপিটালাইজ করতে হবে। সর্বনাশ করেছে, মাধুরী জ্ঞান হারিয়েছে, এবারের ফল আমাকেই ভুগতে হবে। সর্বনাশ! এই সর, আমায় দেখতে দে। ধরো ধরো, দাঁড়িয়ে আছো কি? আরে ধরো, তোলো তোলো, ওকে ঘরে নিয়ে যেতে হবে। চলো 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 মাধুরী, চলো। কি কাণ্ড! এসো এসো এসো। তাহলে ঈশান, বিষক্রিয়াটা চরণামৃত থেকেই হয়েছিল, তাই তো? ছি 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 ছি, ঈশান তুই এটা করতে পারলি? তুই চরণামৃত পরীক্ষা করতে পাঠিয়েছিস? আমি তো ভাবতেই পারছি না, ঠাকুর দেবতাকে নিয়ে তুই স্বেচ্ছাচার করছিস ঈশান। এর ফল কিন্তু মারাত্মক হবে, আমি বলে দিচ্ছি তোকে। পিসিমণি, কাল যেটা হয়েছে সেটা মারাত্মক, আর সেটা আটকানোর জন্য আমাকে যা যা করতে হয়েছে আমি সেটা করেছি। কিন্তু তুমি এত নিশ্চিত হচ্ছ কি করে যে ওই চরণামৃতেই ছিল ব্যাকটেরিয়া? ভোগেও তো থাকতে পারে। না, ভোগ খেয়ে কারোর কিচ্ছু হয়নি। আমি আবারও বলছি, ভোগ খেয়ে কারোর কিচ্ছু হয়নি। থামো তুমি, সব জেনে গেছো না? আমি বলছি ওই ভোগেতেই বিষাক্ত ব্যাকটেরিয়া ছিল। না ছোট দাদু,
ভোগে কোনো রকম কোনো বিষাক্ত ব্যাকটেরিয়া ছিল না, গৌরী ঠিকই বলেছে। আর আমি এটা নিয়ে নিশ্চিত, কারণ আমি শুধু চরণামৃত নয়, আমি ভোগেরও স্যাম্পল টেস্ট করিয়েছিলাম। হ্যালো হ্যালো শৈলমা, আমি নতুন খবর নিউজ চ্যানেল থেকে সায়নী বলছি। এক মিনিট, আবার প্রেস। হ্যাঁ বলুন। আমরা হসপিটাল সূত্রে জেনেছি শৈলমায়ের উৎসবে যে ভক্তরা চরণামৃত খেয়েছিলেন তারা সবাই মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন। এই বিষয়ে শৈলমা কি বলতে চান? এই ব্যাপারে আমার কোনো কথা বলার নেই। দয়া করে বারবার ফোন করে আমাকে বিরক্ত করাটা আপনারা বন্ধ করুন। এই দেখ, আবার ফোন এসছে আমার কাছে। হ্যালো, দেখুন আমি বলছি তো যে শৈলমা এই ব্যাপারে কোনো কথা বলবেন না। কেন ফোন করছেন? আবার ফোন করছে। হ্যালো, আপনারা দয়া করে ফোন করে বিরক্ত করবেন না ওনাকে, ওনাকে একটু একা থাকতে দিন। কিন্তু এসব বলে তো উনি দায় এড়াতে পারেন না। এত বড় ঘটনা কি করে ঘটলো? কি এমন ছিল এই চরণামৃতে যার জন্য এত মানুষ অসুস্থ হলো? নো কমেন্টস। আরে তো পাগল করে দিচ্ছে রে, লোকজন ফোন করে, প্রেস, মিডিয়া, সাধারণ পাবলিক সবাই ফোন করে যাচ্ছে। মিলছে না, মিলছে না, কোনো রকমের কোনো হিসেব মিলছে না মেজদা। আমি ভেবেছিলাম এই যে আমাদের বাড়ির উপর পুলিশের একটা নজর পড়েছে, এত বছরের ব্যবসার একটা বদনাম হয়েছে, সব কিছু এই উৎসবটা হলে সুন্দরভাবে মিটে যাবে, উজ্জ্বল ভাবমূর্তি হবে। কিন্তু হলো কি? উল্টোটাই তো হলো। চারিদিকে ঢিঢি পড়ে গেছে নিশ্চয়ই এতক্ষণে। সবাই আমার দিকে আঙুল তুলবে, শৈলমার দিকে আঙুল তুলবে। এবার সবাই বলবে ছি ছি ছি, দেখেছো শৈলমার দেওয়া চরণামৃতকে বিষক্রিয়া হয়েছে। কেউ আমাকে আর বিশ্বাস করবে কোনোদিন? তুই একটা জিনিস কি লক্ষ্য করেছিস? গৌরী এই বাড়িতে আসার পর থেকে এগুলো হচ্ছে। আমাদের বাড়ির ওপর গৌরী সেন দৃষ্টি পড়েছে। একদমই তাই। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারি না মেজদা, গৌরী প্রত্যেকবার কি করে পার পেয়ে যায় বলো তো? ওকে যত কঠিন শাস্তি আমি দিই না কেন, ঠিক উতরে যায়, যেন কোনো এক মন্ত্র বলে অসম্ভবকেও সম্ভব করে দেখাচ্ছে এই মেয়ে। কি করে পারছে বলো তো, কি করে? আর একটা কথা গৌরী, আজকাল তুমি ঠাকুরজির সঙ্গে কথায় কথায় তর্ক করো, এটা একেবারে ঠিক নয়। মনে রেখো, ঠাকুরজি কিন্তু কোনো সাধারণ মানুষ নয়, সে স্বয়ং দেবীর অংশ। এটা আর একদম তুমি করবে না। ঠাকুরজি নিজের শিষ্য সম্পর্কে যা ঠিক মনে করেছে সেটাই করেছে, তুমি এ ব্যাপারে আর কোনো কথা বলবে না। কিন্তু ব্যাস, বললাম তো, আর কোনো কথা তুমি এ নিয়ে বলবে না। তুমি বারবার একটা করে ঝামেলায় জড়িয়ে পড়ো আর শান তাতে ভীষণ ভাবে রেগে যায়। তুমি সেটা বুঝতে পারো না? কালকে ছেলেটা কদিনের জন্য বাইরে যাচ্ছে, আমি কিন্তু তোমাকে সাবধান করে দিচ্ছি, এর মধ্যে আর নতুন করে কোনো গোলমালে তুমি জড়াবে না, মনে থাকবে? হ্যাঁ গৌরী, আমার মনে হয় কি তুমি না একটু বেশি ভাবছো। ঠিক আছে, সত্যি মনে হয় আমি একটু বেশি ভাবছি। আমি আর এই নিয়ে কোনো কথা বলবো না। আমরা তো গৌরীকে বুঝিয়ে দিলাম, চুপও করিয়ে দিলাম, কিন্তু আমার মন বলছে গৌরীর এই চিন্তাটা অহেতুক নয়। শৈল আসলে কি করতে পারে না পারে। এসব কি হচ্ছে? দেখতেই তো পাচ্ছেন, আপনার ব্যাগ গুছিয়ে দিচ্ছি। হ্যাঁ, সে দেখতে পাচ্ছি, কিন্তু কেন গোছাচ্ছ গৌরী? আমি কি তোমাকে বলেছিলাম? কেন ডাক্তারবাবু, আমি গুছিয়ে দিলে কি হবে? আমার কি লাগবে কি লাগবে না সেগুলো কি তুমি জানো? আবার তো আমাকে সব দেখতে হবে। আমি তো আপনার সাথে আছি কিছুদিন, আমি মনে হচ্ছে জানি না আপনার কি লাগবে না লাগবে। আচ্ছা, তুমি জানো? আচ্ছা বেশ, কোথায় আমার হসপিটালের ব্যাগটা কোথায়? এই যে এইখানে। আর কনফারেন্সে যাব বলে যে ফাইলগুলো আলাদা করেছিলাম
সেগুলো কোথায়? সব গুছিয়ে রেখেছি। এই ওকে। আর জামা কাপড় কি কি দিচ্ছ? এই জামা কাপড়গুলো দিচ্ছি। বাবা, এ তো প্রয়োজনের থেকে অনেক বেশি গৌরী। আমি না কয়েকদিনের জন্য যাচ্ছি। আচ্ছা গৌরী, একটা কথা বলো তো, তুমি এত সাত তাড়াতাড়ি ব্যাগ গোছানো শুরু করলে? আমাকে বাইরে পাঠানোর জন্য খুব তাড়া না তোমার? আপনি এরকম কেন বলছেন বলুন তো? একই আমার মন খারাপ আপনি চলে যাচ্ছেন বলে। আচ্ছা গৌরী, ঠিক আছে, সরি। আর তুমি এরকম কেন করছো বলো তো? যখন তোমার মন খারাপ করবে আমাকে জাস্ট ফোন করে নেবে, তাহলেই তো হয়। ফোন করলেই যেন ফোন ধরে। আপনি আমাকে ফোনটা দিয়েছিলেন আমার উপর নজর রাখার জন্য। এদিকে আমি যখন ফোন করি আপনি ফোন ধরেন না। আমি কি করে আপনার উপর নজর রাখবো শুনি? কি গৌরী, তুমি না খুব পেকেছো জানো তো, খুব পেকেছো। বারে বলবো না, আমিও তো আপনার বউ নাকি? অমন করে কি দেখছেন? তোমাকে। আমাকে? আমাকে আবার দেখার কি আছে? আছে, দেখছি যে ইদানিং তুমি কতটা বদলে গেছো। আপনি কি কিছু মনে করলেন নাকি আমি এভাবে বললাম বলে? না, অবশ্য এই বদলে যাওয়াটা আমার খুব একটা মন্দ লাগছে না। আচ্ছা ডাক্তারবাবু, আমি সব জিনিসপত্র আপনার গুছিয়ে দিয়েছি, আপনি তো একবার দেখে নেবেন। নীলা দিদি। গৌরী, আরে এসো এসো। এই বলছে ভাইয়ের গোছানো সমস্ত কমপ্লিট তো? কি হয়েছে গৌরী, তুমি কিছু বলবে? তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি আমাকে কিছু একটা বলতে চাও। হ্যাঁ মানে, আচ্ছা নীল, কি হয়েছে বলো? আচ্ছা শোনো না নীলা দিদি, বলছি আশ্রমটা কোথায় গো, যেখানে শৈলমা গেছেন? এই রে, সেটা তো আমি বলতে পারবো না। আমি তো শুধু আশ্রমের কথাই শুনেছি, সেখানে কোনোদিনও যাইনি। তবে এইটাও শুনেছি যে ওখানে একজন গুরুজি আছেন, শৈলমা ওনাকে খুব ভরসা করেন জানো তো। শৈলমা হঠাৎ আশ্রমে গেলেনই বা কেন? তুমি কি কিছু জানো? আমি তো কিছু জানি না, নিশ্চয়ই কোনো কারণ আছে। আর তাছাড়া শৈলমা কোথায় কখন কেন যান আমাদেরকে সে কথা বলে যান। কি ব্যাপার বলো তো গৌরী, তুমি বারবার এই একই প্রশ্ন করে যাচ্ছ? নেবেলেন কেন? ঘরে থাকলেই তো পারতেন। হ্যাঁ তা পারতাম, তবে দাদু ভাই তো একটু পরেই বেরিয়ে যাবে, তাই এলাম। আমিও জানো তো শান বেরিয়ে যাবে বলে ওর সাথে একটু দেখা করতে চলে এলাম। আমিও যাই, মন্দির থেকে চটপট পুজোটা সেরে আসি। মা গো, তুমি আমাকে কোন সংকেত দিতে চাইছো মা? ওই তো শৈল এসে গেছে। যাক, যাওয়ার আগে ঈশানের সঙ্গে দেখা হয়ে যাবে শৈল। আমি কিন্তু একা আসিনি, আমার সঙ্গে ধৈর্যটি বাবাও এসেছেন। তোমরা ঈশানের সঙ্গে গৌরীর বিয়ে এমন হঠাৎ করে দিয়ে দিলে? ঈশানের সঙ্গে গৌরীর আগের থেকে জানাশোনা ছিল বোধহয়।
না না, বিয়েটা ঠিক সেভাবে হয়নি। হ্যাঁ, একটু তাড়াহুড়ো হয়ে গেছে। তবে গৌরী কিন্তু খুব ভালো মেয়ে, এ বাড়ির যোগ্য বউ। শুধু ভালো বললেই তো আর ভালো হয় না, সেটা তোমরা সকলেই খুব ভালো করে জানো। এই বাড়িতে অতি জাগ্রত ঘোমটা কালীর বাস। সেই পরিবারে শৈলমার পরিবারের গৃহবধূ শুধু ভালো এটুকু হলেই তো হয় না, আরো অনেক কিছু জানতে হয়। ঠিকুজি কোষ্ঠী সব মিলিয়ে নিতে হয়, তাই না? নমস্কার। ঈশান, ভালো আছো তো? হ্যাঁ, আমি ভালো আছি। আমি একটু বেরোবো কয়েকটা কাজের জন্য। আপনি কদিন আছেন তো এখানে? তো কদিনের জন্য বাইরে যাচ্ছিস তুই? সেটা তো ঠিক জানি না পিসিমণি, তবে মনে হচ্ছে যে বেশ কিছুদিন লাগবে আর কি। ডাক্তারবাবু, আপনি বেরোনোর আগে মন্দিরে আমি একবার পুজোটা দিয়ে আসি। গৌরী, যা করার তাড়াতাড়ি করো, আমার হাতে কিন্তু বেশি সময় নেই, আমাকে বেরোতে হবে। গৌরীর ভক্তি বেশ প্রবল, বিশেষ করে মায়ের উপর, তাই না? হ্যাঁ গুরুদেব, ও মায়ের খুব ভক্ত। গৌরী এই সংসারে এসে এই সংসারের ধাঁচে যেভাবে নিজেকে তৈরি করে নিয়েছে, এইটুকু মেয়েকে দেখে বোঝাই যায় না। তোমরা যখন নিজের থেকে এত প্রশংসা করছো, তখন আমি একবার নিজের দু চোখে দেখি কেমন ভক্ত গৌরী। আসুন না, আসুন, মন্দিরে আসুন। না 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 না, গুরুদেবের সেবা করতে গেলে তার অধিকার পেতে হয় গৌরী। আগ বাড়িয়ে সবকিছু করতে যেও না, জানো? আমার ভুল হয়ে গেছে শৈলমা, আমি বুঝতে পারিনি। এ তো আমার পরম সৌভাগ্য। স্বয়ং শৈলমা স্বহস্তে আমাকে প্রসাদ দিলেন। সৌভাগ্য তো আমার, আচার্য শ্রেষ্ঠ ধূর্যটি বাবার চরণ পড়েছে আমার বাড়িতে। সাবধান, ধূর্যটি বাবার সামনে আগ বাড়িয়ে কোনো কিছু করতে চেও না। এমন কোনো কাজ করবে না যাতে উনি কোনোভাবেই অসন্তুষ্ট হন। মনে থাকবে? না, মনে থাকবে। আমি চাই ডাক্তারবাবুকে প্রসাদটা দিয়ে আসি। যা মা যা, তোর স্বামী বিদেশ বিভুঁয়ে যাচ্ছে, তার মঙ্গল কামনায় প্রসাদে ফুল আর তাপ দিয়ে আগে যা। এদিকে তো ডাক্তারবাবুও নেই, আমি যে বড় একা হয়ে যাব।
একা? আরে বাড়িতে তো এতগুলো লোক রয়েছে, কি করে একা হবে তুমি? তাছাড়া আমি আর আনন্দিত কটা দিনের জন্য যাচ্ছি, যাবো আর চলে আসবো। কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা তোমাকে আমার বলার আছে, তুমি নিজের কাকিমণিকে একটু ভালো করে বোঝাবে যেন বাড়ির থেকে একটু বেরোয়। সারাদিন তো বাড়ির মধ্যেই থাকে, একটু যেন বেরোয়। বোঝাও বোঝাও বোঝাও। হ্যাঁ, কাকাই কিন্তু এই কথাটা একদম ঠিক বলেছে। আরো ভালো করে বোঝাও। কাকিমণি, তোমরা নিশ্চিন্তে যাও, চিকু বাবু তো আমার সাথেই থাকবে। কি চিকু বাবু থাকবে তো? হ্যাঁ বৌদি, তুমি যেমন বল। চিকু, তুমি কিন্তু তোমার বৌদিকে একদম উল্টোপাল্টা বুঝিয়ে কিছু করানোর চেষ্টা করবে না, বুঝলে? যাক বাবা, আমি আবার তোমাকে কোন দিন ভুলভাল বুঝিয়েছি বলো তো বৌদি? মা এরকম কথাবার্তা বলছে। না না চিকু বাবু, তুমি আমাকে ভুল বোঝাতেই পারো না। ছোট কাকিমণি, গৌরী তোমরা শিগগিরই নিচে এসো, সবাই ডাকছে। আবার কি হলো? তাহলে কিন্তু ঘোর অনর্থ হবে, তখন কিন্তু তুমি কেঁদেও কুল পাবে না গৌরী। আপনি চিন্তা করবেন না শৈলমা, গুরুদেবের সেবায় আমি কোনো ত্রুটি হতে দেব না। গৌরী কি পারবে এত বড় একটা দায়িত্ব পালন করতে? কি দরকার ছিল ওকে এই দায়িত্ব দেবার বলতো? আমি তো সেটাই ভাবছি, ভোগের রান্নার গুরুদেবের সেবা করা দুটো জিনিস তো এক নয়। আমি বলছিলাম কি গুরুদেব, গৌরী তো এ বাড়িতে নতুন, ও কিছুই প্রায় জানে না, তাই। কেন? তোমরাই তো বলছিলে গৌরী এ বাড়ির সুযোগ্য বউ। ভারী লক্ষ্মীমন্ত, তাই যদি হয় তাহলে তো ওকে আলাদা করে কিছু শেখাতে হবে না। আমি পারবো, পারবো গুরুদেবের সেবা যত্ন করতে, কোনো ত্রুটি হবে না। বেশ, তবে তাই হোক। আজ রাত থেকেই তোমার জীবনে রাতের অন্ধকার নেমে আসবে গৌরী। কেউ কেউ তোমায় রক্ষা করতে পারবে না। থাকে তুই ওকে সেই সুযোগটা দিবি কেন বলতো? আচ্ছা ঠিক আছে, আজ না হয় ভুল হয়ে গেছে, আমরা সবাই মিলে গুরুদেবের কাছে ক্ষমা চেয়ে নেবো। তুইও চাইবি, হ্যাঁ? কিন্তু দেখিস কাল যেন কোনো ভুল না হয়, বুঝতে পারছিস? হ্যাঁ গৌরী, অনেক কান্নাকাটি করেছো, আর কান্নাকাটি করতে হবে না। চলো এবার আমাদের সাথে চলো। হ্যাঁ, ভুল হয়ে গেছে, আর পরে ভুলটা না করলেই হলো, তাই না? চলো গৌরী, আমাদের সাথে এসো। হ্যাঁ, সেই ভালো, যাও। ও কাকিমা, বলছি কি যে আমরা যদি কালকে সকলে মিলে গুরুদেবের কাছে ক্ষমা চেয়ে নিই, তাহলে উনি নিশ্চয়ই, বলো? এতদিন পর আমি একটু শান্তি পাচ্ছি। গৌরী সত্যি মহা প্যাঁচে পড়েছে। সলমা, শুধু ধৈর্য ধরে আপনি দেখে যান, ওই গৌরীর সঙ্গে আর কি কি হয় দেখে যান। অশান্ত হয়ে উঠেছিস কেন? ছটফট করছিস কেন? আমি শান্ত হতে পারছি না বাবা। দুর্জুটি বাবা কখন আসবেন আমি সেই জন্যই অপেক্ষা করছি। উনি কাল রাত থেকে উপোস করে আছেন, আর হয়তো খুব রেগেও আছেন, আর সেটাই তো স্বাভাবিক। আরে ঠিক আছে, আমরা ওনাকে বুঝিয়ে বলবো। তুই একটু শান্ত হ না। ছোট ঠাম্মি, বাবা এলেই আমি বাবার কাছে ক্ষমা চেয়ে নেব। তুমি দেখো, আমি আর কোনো অনর্থ হতে দেব না। ঠিক আছে গৌরী, সব ঠিক হয়ে যাবে। বাবা তুমি জানো, কাল থেকে গৌরীও কিছু খায়নি আর ঘুমোয়ও নি ঠিক করে। খুব অন্যায় করেছিস মা, খুব অন্যায় করেছিস। এটা কি খাসনি কেন? হ্যাঁ, একটা ভুল করেছিস, একটা ভুল হয়ে গেছে, তাতে কি হয়েছে? নিজেকে এভাবে কষ্ট দিবি? আসলে কি হয়েছে, আমাদের গৌরী চায় না যে ওর জন্য অন্য কেউ কষ্ট পাক, সেই জন্য তো কাল থেকে মন খারাপ করে এসব করছে। বাবা
আমার জন্য আপনাকে অমুক্ত থাকতে হয়েছে বাবা। আমি অন্যায় করেছি, আর তার জন্য আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব বাবা। শুধু আপনি রাগ করে থাকবেন না। শৈলমা ভরসা করে আমাকে যে অধিকার দিয়েছিলেন, সে অধিকারের আমি যোগ্য নই বাবা, আর তার জন্য আমি কোনো অজুহাত দেব না। আমি তো প্রথম থেকেই বলেছিলাম তোমার উপর ভরসা করা যায় না। তোমার জন্য লজ্জায় আমার মাথা কাটা গেছে। আগে আগে কখনো এরকম হয়নি, কখনো না। ধৈর্যটি বাবা যে কালই আমাদের বাড়ি, আমাদের পরিবার ত্যাগ করে চলে যাননি, তার জন্য তোমার ধন্য হওয়া উচিত। বাবার কৃপার শরীর, তাই উনি রাতে থেকে গেছেন। আমাকে আর একটা সুযোগ দিন বাবা, আর একটা সুযোগ। আমি কথা দিচ্ছি, আমি আপনার সেবার কোনো ত্রুটি রাখবো না বাবা। আমাকে দয়া করে আপনার সেবা করার অনুমতি দিন। না না, ভুল ভুল তো মানুষ মাত্রেরই হয়। আর তোমার মতন একজন সাধারণ তুচ্ছ মেয়ের ভুল হওয়াটাই তো স্বাভাবিক, তাই না? তবে আমি তোমায় আর একটি সুযোগ দিতে চাই। আজ আমি স্বয়ং ঘোমটাকালী মায়ের পূজা করব, আরতি করব। আমার পূজার জন্য মালা গাঁথতে হবে। আমি চাই তুমি স্বহস্তে সেই মালা গাঁথবে, আর পূজার সব জোগাড়ও তুমি করবে। দেখো